প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি 2024 পরীক্ষার প্রস্তুতি হিসেবে ফিজিক্সের বোর্ড প্রশ্নের কিছু সলভ আমি করাচ্ছি। আমাদের সোনাগাজী সরকারি কলেজ ফেনীর যে পাবলিক গ্রুপটা আছে সেখানে আগের ক্লাসটা বা আগের একটা প্রশ্নের সলভ আপলোড করা আছে। তা আজকে আমি ঢাকা বোর্ডের আরেকটা প্রশ্ন সলভ করাবো আর কি। তা তোমরা পরীক্ষার আগে এগুলো একটু দেখে নিবা পারলে, যদি সময় পাও আর কি। আর যারা নিউ সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার নতুন ভর্তি হচ্ছে তোমরা তো যে কোনো সময় দেখতে পারবে এগুলো আর কি। তা আমি আজকে বোর্ড প্রশ্নের আরেকটা প্রশ্ন সলভ। তো এই প্রশ্নটাও কিন্তু আমি ঢাকা বোর্ড থেকে সিলেক্ট করেছি। আমার যে প্রশ্নটা ছিল ঢাকা বোর্ডের, এটা প্রথম প্রশ্ন। তা প্রশ্নটা আমি রিডিং করে নিই, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু খাতা কলম নিয়ে রেডি থাকো, যে একটু তুলে নিবা। ভিডিও দেখার সময় খাতায় তুলে নিলে এগুলো মনে থাকে, নাহলে মনে থাকবে না। শুধু ভিডিও দেখলে এগুলো পরীক্ষা হলে কিছু মনে থাকবে না। যারা বিশেষ করে একটু দুর্বল আছো, যারা রিভিশন দাও নাই, তোমাদের জন্য আমি সহজ করে বলার চেষ্টা করব, যে অতিরিক্ত কথা যতটা অ্যাভয়েড করা যায়। ডিটেলস হয়তো না বলবো না, জাস্ট পরীক্ষা অ্যান্সার করার জন্য আমার যতটুকু বোঝা লাগবে ততটুকু আমি বলবো, হয়তো এমসিকিউর জন্য একটু বাড়তি হেল্প হবে তোমাদের। দেখো, উদ্দীপকে বলা আছে কি, 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি করে, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। তার মানে উদ্দীপকে বলা হয়েছে যে একটা নদীর প্রস্থ দেওয়া আছে, সেখানে দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুইজনের বেগ দেখো সেম, 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে পার্থক্যটা কোথায়? একজন স্রোতের প্রতিকূলের সাথে, অর্থাৎ স্রোত যেদিকে তার উল্টা দিক হচ্ছে প্রতিকূলের দিক, সেই দিকের সাথে 60 ডিগ্রি করে, আর আরেকজন আড়াআড়ি ভাবে, আড়াআড়ি বলতে বোঝাচ্ছে হচ্ছে সোজা, অর্থাৎ প্রস্থ বরাবর, দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর। নদীর স্রোত যেদিকে বা দৈর্ঘ্যের দিকে তো স্রোত থাকে, তো এই দৈর্ঘ্যের বা স্রোতের দিকে লম্ব বরাবর হচ্ছে সাঁতার কাটতেছে, আরেকজন হচ্ছে 60 ডিগ্রি করে। আর স্রোতের বেগ বাড়তি দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। তা যে চারটা প্রশ্ন আছে তোমরা দেখে বুঝতে পারতেছো যে প্রথম দুইটা প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের সাথে সরাসরি কোনো কানেকশন নাই আর কি, ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট নাই। তা আমি এই দুইটা প্রশ্ন আগে সলভ করে দিব। কৌণিক ভরবেগ কি, কি কি শর্তে কাজের মান শূন্য হতে পারে ব্যাখ্যা করো। আর গ আর ঘ প্রশ্ন বা ওইটা করার সময় আমি প্রশ্নগুলো প্রয়োজন আরেকবার মানে তখন রিপিট করবো বা প্রশ্ন বলবো, আর উদ্দীপকটাও তখন আর একটু বাড়তি ব্যাখ্যা করবো, ঠিক আছে? এখন আর উদ্দীপক নিয়ে ঘাটাঘাটি না করে ক আর খ নম্বর প্রশ্ন আমি সলভ করে দিই। প্রথম হচ্ছে কৌণিক ভরবেগ কি। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ একটা রাশি, কৌণিক গতি সংক্রান্ত একটা রাশি। এই রাশিটাকে আমরা প্রকাশ করি এল দ্বারা, কৌণিক ভরবেগ এল। তোমরা হচ্ছে রৈখিক ভরবেগ সম্পর্কে একটু জানো, যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে বল প্রয়োগ করলেই বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, বল প্রয়োগ না করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে না। তো সেটা হচ্ছে রৈখিক ভরবেগ, কোন একটা নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। তো অনেকে যারা ভরবেগ ব্যাপারটা ক্লিয়ার না, তোমাদের এই যে ভরবেগের পরিবর্তনটা অনেকে বুঝতে সমস্যা, আমি একটু একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মনে করো এই প্লাস্টিকের মার্কারটা আমার হাতে এসে বাড়ি লাগলো একটা নির্দিষ্ট বেগে, তাহলে আমি যতটুকু ব্যথা পাবো, এটা যদি প্লাস্টিকের না হয় লোহার হয়, একই বেগে যায়, তাহলে তার চেয়ে বেশি ব্যথা পাবো। অর্থাৎ ভরবেগ কম বেশি হইলে ধাক্কা বা বলের পরিমাণ কম বেশি। তাহলে এটা রৈখিক গতির ক্ষেত্রে বল আর ভরবেগ একটা আরেকটার সাথে রিলেটেড, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে তো বলের সমতুল্য রাশি, যেটাকে আমরা বলি টর্ক বা বলের ভ্রামক, এটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, গ্রিক একটা প্রতীক, বলের ভ্রামক বা টর্ক। তাহলে তুমি চিন্তা করো যে বস্তুর উপর বল প্রয়োগ করলে কোন একটা নির্দিষ্ট দিকে তার বেগ বাড়ে বা কমে, কিন্তু টর্ক প্রয়োগ করলে কোনো নির্দিষ্ট দিকে না, বরং সেটার ঘূর্ণন গতি বাড়ে কিংবা ঘূর্ণন গতি কমায় দেয়। তার মানে আমি যদি ফ্যানের সুইচ অন করে দেই, টর্কের কারণ টর্ক সৃষ্টি হবে এই যে মোটরের সাহায্যে, তো এই ফ্যানটা ঘুরতে শুরু করবে। তা ফুল স্পিড থেকে থামাই দিব, তার মানে তখন উল্টা দিকে টর্ক ওটাকে থামাই দিবে আবার আর কি, অর্থাৎ স্পিড বাড়াবে নাহলে কমাবে। তো এই হিসাবটা হচ্ছে যে বলের সমতুল্য রাশিটা হচ্ছে টর্ক। তাহলে এই টর্ক প্রয়োগ করলে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হবে, টর্ক প্রয়োগ নাই, বস্তুর কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন নাই। তাই এই হচ্ছে নর্মাল কনসেপ্ট, যার কারণে তোমাদের এই ধরনের প্রশ্ন আসছে যে বস্তুর উপর বল প্রয়োগ না হলে কি হয়, না হলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না।
আর তার মানে যদি টর্ক প্রয়োগ না করি তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন 0, যে সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগের পরিবর্তন 0 যদি টর্ক 0 এই ধরনের প্রশ্ন আসে। তো যাই হোক, তাহলে এই কৌণিক ভরবেগ জিনিসটা আমরা হচ্ছে যে ঘূর্ণন গতির ক্ষেত্রে তার কৌণিক বেগ, তুমি তাহলে চিন্তা করো যে রৈখিক ভরবেগ আমরা লিখতে পারি যে রৈখিক ভর ইনটু রৈখিক বেগ, অর্থাৎ পি দ্বারা আমরা হচ্ছে রৈখিক ভরবেগ যেটা মোমেন্টাম বলি সেটাকে বোঝাই, ভর আর বেগের গুণফল, তাহলে ভরবেগ। কৌণিক গতির ক্ষেত্রে সেটাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করি। ভরের সমতুল্য রাশি হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক। গত ক্লাসে বলছি যে কোনো একদিকে টানার ক্ষেত্রে জড়তা মাপলে ভর, ঘোরানোর ক্ষেত্রে জড়তা মাপলে হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করে তুমি সূত্রটা মনে রাখতে পারো যে রৈখিক ভরবেগ যদি এরকম হয় তাহলে রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভর, কৌণিক গতির ক্ষেত্রে তার সমতুল্য হচ্ছে জড়তার ভ্রামক। একইভাবে রৈখিক বেগের সমতুল্য তাহলে কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি আর কি। ভি যদি হয় আমাদের সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, তাহলে কৌণিক বেগ হবে কৌণিক সরণের পরিবর্তন, অর্থাৎ কত কোণে ঘুরছে, ওই কোণের প্রতি সেকেন্ডে কোণের পরিবর্তন, প্রতি সেকেন্ডে রৈখিক সরণের পরিবর্তন, বেগ আর কৌণিক। তো এই জন্য আমরা আই ওমেগা দিয়ে লিখি। তো এখানে একটু খেয়াল করবা, দেখো যে এই জড়তার ভ্রামকের যে ফর্মুলা আমরা পড়ছি সেটা হচ্ছে বস্তুর ভর আর যে কোন একটা ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ঘুরতেছে আর ভি বেগে ঘুরতেছে, এবং বস্তুর ভর হচ্ছে এম। তাহলে এই যে এম আর স্কয়ার, ভর আর ঘূর্ণন অক্ষ, যে ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে সেই দূরত্বের স্কয়ার দিয়ে আমরা জড়তার ভ্রামক হিসাব করি। আর ওমেগা হচ্ছে আমাদের হচ্ছে ভি ইকুয়াল ওমেগা, এটা হচ্ছে স্কেলার ফর্ম, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের যে সম্পর্ক। তো ওই ওমেগার তুমি ওখান থেকে যদি ভি বাই আর বসায় দাও তাহলে এম ভি আর। তো এই কৌণিক ভরবেগের প্রত্যেকটা ফর্মুলা ম্যাথের জন্য বা এমসিকিউর জন্য কাজে লাগে, হয় আই ওমেগা ফরম্যাটে থাকবে কিংবা এম ভি আর ফরম্যাটে থাকবে। তো এগুলো তোমার ম্যাথের জন্য কাজে আসবে। কিন্তু তোমার সংজ্ঞা পরীক্ষা আসছে 1 মার্কের সংজ্ঞা, 1 মার্কের সংজ্ঞায় কি লিখবা? 1 মার্কের সংজ্ঞায় বইয়ে যে কাজটা করছে যে এই জিনিসটাকে, এই এমভি এতটুকু তো হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ পি, আর আর হচ্ছে আমাদের ঘূর্ণায়মান কণার অবস্থান বা ওই ঘূর্ণন অক্ষের ব্যাসার্ধটা আর কি। তা এটা যেহেতু ভেক্টর রাশি, রৈখিক ভরবেগ ভেক্টর রাশি, তাহলে এটা যেহেতু ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, তাহলে এই আর আর হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর ফর্মে লিখলে তাহলে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে বস্তুর অবস্থান ভেক্টরটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করব, আর রৈখিক ভরবেগ পি, তাহলে পি আর আর এর গুণফল আকারে এটাকে লেখা যায়। তো এই জন্য সংজ্ঞাটা বইয়ের মধ্যে সংজ্ঞাটা দিচ্ছে, তাহলে এখন হচ্ছে পরীক্ষার হলে তুমি যে সংজ্ঞাটা লিখবে সেটা লিখো। যে ঘূর্ণায়মান কণার বা ঘূর্ণন গতি সম্পন্ন কণার অবস্থান ভেক্টর, বা যেটার আরেক নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর দুই ভাবে আমরা বলি, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। ঘূর্ণায়মান কণার অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফল বা এটা ক্রস গুণফল। ভেক্টরের দুই রকম গুণ আছে, ডট গুণ এবং ক্রস গুণ। এই ক্রস গুণনটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, কারণ দুইটা ভেক্টর রাশির গুণ হচ্ছে গুণফল, তুমি ভেক্টর পাইছো, তাহলে নিশ্চয়ই স্কেলার গুণন বা ডট গুণন হয় না। যদি গুণফলটা তুমি স্কেলার পাইতা, যেমন কাজের ক্ষেত্রে বল আর সরণ ভেক্টর গুণ করে আমরা কাজ স্কেলার পাই, এক্ষেত্রে ওরকম না, ভেক্টর পাইছি, এই জন্য এখানে ক্রস গুণন হয়েছে। তা বইয়ের ক্ষেত্রে এই সংজ্ঞাটা লেখা লাগে যে ঘূর্ণায়মান কণার অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর বা ক্রস গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। অর্থাৎ এই লাইনটাকে তুমি বাংলা কথায় বলবা, অথবা ফর্মুলা লিখে দিয়ে তুমি চিত্র এঁকে দিবা পাশে, যে কোনো একটা করতে পারো। অথবা কারোর যদি মনে হয় যে আমি এই ফর্মুলাগুলো লিখবো, সেগুলো বাড়তি লিখতে পারো, কিন্তু সংজ্ঞা বলতে গেলে এই সংজ্ঞার মাধ্যমে বলা লাগবে। আর বাড়তি এমসিকিউর জন্য মনে রাখবা কি, বল প্রয়োগ না হলে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, ভরবেগের পরিবর্তনের হার শূন্য। একইভাবে টর্ক প্রযুক্ত, টর্ক শূন্য হলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারও শূন্য, কৌণিক ভরবেগের পরিবর্তন হবে না। এই হচ্ছে নরমাল হিসাব আর এই কৌণিক ভরবেগের ফর্মুলাগুলো বললাম, এগুলো ম্যাথ করার জন্য কাজে লাগে, কিন্তু সংজ্ঞা তুমি দিবা এখান থেকে, L = R + P। একই সাথে যদি বাড়তি এটা মনে রেখে দিতে পারো যে মিল আছে। কিভাবে মিল আছে? যে আমি তো একটু বললাম টর্ক, টর্ক ভেক্টর রাশি, বল ও ভেক্টর রাশি, বল ও ভেক্টর রাশি, তো ভেক্টর ফর্মে ভাবে লেখা যায়। টর্কের সংজ্ঞাটাও ঠিক একই টাইপ।
যে ঘূর্ণায়মান কণার অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের সঙ্গে রৈখিক বলের ভেক্টর গুণফল আর ক্রস এফ। যার কারণে টর্কের মান যদি হিসাব করি আর এস সাইন থিটা, এখানে যদি আমি কৌণিক ভরবেগের মানের হিসাব করি আর পি সাইন থিটা, এই যে ক্রস গুণফলের ফর্মুলা। তো এখানে বাড়তি একটা বলা বোঝার বিষয়, যেটা পরীক্ষায় হয়তো লেখা লাগবে না, কিন্তু তুমি ক্রস গুণফল যেহেতু জানো, তার মানে কি ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে তুমি যদি এরকম ঘোরাও, বুড়ো আঙ্গুল যেদিকে যাবে, ডান হাতের বুড়ো আঙ্গুল ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে যেটা উপরে, তাহলে এইদিকে দেখো আর এর পজিশন এদিকে, এফ এর পজিশন তুমি দিচ্ছ ওইদিকে, তাহলে এই সমতলের লম্ব দিকে, অর্থাৎ আর এবং এফ যেই সমতলে তার লম্ব দিকে, উপরের দিকে অথবা ভেতরের দিকে, ডিপেন্ড করবে তুমি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, সেই অনুযায়ী তুমি টর্কের দিক কিংবা কৌণিক ভরবেগের দিক পাবা। তো দিক টিক নিয়ে হয়তো প্রশ্নে মানে পরীক্ষায় লেখা লাগবে না, তোমার খালি টর্কের সংজ্ঞা আসলে এটা লিখে দিবা, অবস্থান ভেক্টর কিংবা ব্যাসার্ধ ভেক্টর যেকোনো একটা বলবা, দুটো বলার দরকার নেই। ঘূর্ণায়মান কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক বলের ভেক্টর গুণফল হচ্ছে টর্ক, ঘূর্ণায়মান কণার অবস্থান ভেক্টর ও রৈখিক ভরবেগের ভেক্টর গুণফল হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে ইজিলি লিখতে পারবে। ওকে, তাহলে আমি এবার পরের প্রশ্ন যাই, আর বেশি বলবো না এটা কিছু নিয়ে। সেকেন্ড প্রশ্ন দেখো যে কি কি শর্তে কাজের মান শূন্য হতে পারে, কি কি শর্তে কাজের মান শূন্য হতে পারে। কাজ সম্পর্কে আমরা জানি কম বেশি, কোনো কিছু করলেই কাজ, হ্যাঁ কোনো কিছু করলেই কাজ হয়, কিন্তু সেটা ফিজিক্সের ভাষায় কাজ না। ফিজিক্সের ভাষায় কাজ হইতে গেলে বস্তুর উপর বল প্রয়োগ করা লাগে এবং বল প্রয়োগে বস্তুর জায়গা থেকে সরতে হয়। কোন একটা বলের প্রেজেন্স, অর্থাৎ কোন একটা জায়গায় বল প্রয়োগ হচ্ছে, সেটা হতে পারে ডিরেক্টলি টাচ করে বস্তুর উপর বল প্রয়োগ করতে পারতেছি, অথবা ওই মহাকর্ষ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের সাহায্যে তো বল প্রয়োগ করতে পারি। তো যেটাই হোক, কোন একটা বলের বস্তুর উপর অবশ্যই তাহলে বল প্রয়োগ হচ্ছে এবং বল প্রয়োগে বস্তুটা জায়গা থেকে সরতেছে। যদি বলের দিকে সরে ভালো কথা, বলের দিকে না সরে যে কোনো দিকে সরতে পারে। যদি অন্য কোনো দিকে সরে, বল ভেক্টর রাশি, স্বর্ণ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, স্বর্ণ ভেক্টর রাশি। কিন্তু কাজের সংজ্ঞাতে বলা হয়েছে যে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বল ইনটু বলের দিকে কতটুকু সরছে, অন্য দিকের সরণ থেকে কাজের হিসাব পাওয়া যাবে না। তাহলে ফিজিক্সের ভাষায় কাজ কি, বস্তুর উপর বল প্রয়োগ হবে এবং বল প্রয়োগে বলের দিকে কতটুকু সরণ হয়েছে সেই সরণ লাগবে। তাহলে বলের দিকে সরণ পাওয়ার জন্য অন্য দিকে ভেক্টর থাকলে, যদি থাকে, সেটা আমরা উপাংশ বের করার যে ফর্মুলা ওটা দিয়েও করতে পারো, বা ত্রিকোণমিতি, বেসিক ত্রিকোণমিতি ইউজ করতে পারো, যে কোনো একটা ভেক্টর আর তার থিটা কোণে কতটুকু অংশ ওই লম্ব টানলেই পাওয়া যায়, লম্ব টানলেই পাওয়া যায়। তো এতটুকু হচ্ছে আমার পাওয়া যাবে আর কস থিটা, ভূমি বায়ু ত্রিভুজ আর কস থিটা, আর লম্ব বায়ু ত্রিভুজ এটা হচ্ছে আর সাইন থিটা। তা যার কারণে আমরা যখন উপাংশে বিভাজন করি এই দুইটা লাগে, যে একটা আর থিটা কোণে উপাংশ যেটা বের করবে সেটা হচ্ছে আর কস থিটা, তার লম্ব দিকে আর সাইন থিটা। অর্থাৎ এই সরণের কতটুকু অংশ বলে, অর্থাৎ বলের দিকে কতটুকু সরছে, উপর থেকে লাইট ফেলালে যে ছায়াটা পড়তেছে এটাকে ওই লম্ব অভিক্ষেপ বলা হয়। এই জন্য এটা হচ্ছে আমাদের s cos থিটা। তাহলে বলের মান হচ্ছে f, আর বলের দিকে সরণের উপাংশ হচ্ছে s cos থিটা। স্কেলার ফর্মে লিখলে এরকম আসবে, fs cos থিটা, বল ইনটু বলের দিকে সরণ। তাহলে সরাসরি যদি এই সরণটুকু আমি x ধরে নিই, তোমরা হয়তো এটাকে fx এইভাবে লিখো। x লিখবা কখন, যদি বলের দিকের সরণ দেয়া থাকে। অন্য দিকের সরণ থাকলে তাহলে মধ্যবর্তী কোণটা জানা লাগবে, বল এবং সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। fs cos থিটা অ্যাকচুয়ালি ডট গুণনের ফর্মুলা হয়ে গেছে। তার মানে বল ভেক্টর রাশি, স্বর্ণ ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশির গুণফল কাজ হচ্ছে স্কেলার। তাহলে এটা আমাদের স্কেলার। যার কারণে আমি অবশ্যই বলতে পারবো যে আমরা এই দুটোর মধ্যে ডট গুণ হয়েছে। তাহলে আমাকে প্রশ্ন করছে কি, কাজের মান শূন্য হবে, কাজের মান শূন্য হবে কখন? তাহলে খেয়াল করে দেখো, এখানে কত কিছুকে জিরো বানাইলে ডাব্লিউ জিরো বানানো যায়, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তো হয়ে গেল যে কাজের তো এই সূত্রগুলোই হতে পারে। হয় আমি বল ইনটু বলের দিকে সরণ লিখব, বলের দিকে না হয় অন্য দিকে সরণ হলে বলের দিকের উপাংশ এই ফর্মে লিখতে পারি, x এর পরিবর্তে s cos থিটা লিখতে পারি, অথবা নাহলে বল আর সরণের ডট গুণফল, ভেক্টর আকারে ডট গুণফল লিখতে পারি। তো অ্যাকচুয়ালি এখান থেকে বলা যায়, বা যে কোনো একটা নেই, এটাই হচ্ছে মোস্ট যে সবচেয়ে বেশি ইনফরমেশন এর মধ্যে আছে, এটা থেকে সবচেয়ে ইজিলি বলা যায়। ফার্স্ট হচ্ছে তুমি যদি বল প্রয়োগ না করো, বল প্রয়োগ করলে না, বল প্রয়োগ না করলে বস্তু জায়গা থেকে সরবে, তার মানে এখানে f0 মানে এই টোটাল গুণফলটা 0। তার প্রথম শর্ত,
বল প্রয়োগ না হলে কিংবা অথবা যদি বস্তু জায়গা থেকে না সরে, হয় বল প্রয়োগ হবে না, না হলে বস্তু জায়গা থেকে সরবে না। আমি মনে করি আমি এই যে দেয়ালটাকে বা বোর্ডটাকে সারা দিন ধরে আমি ঠেলতেছি কিন্তু জায়গা থেকে সরতেছে না, তার মানে তখন কাজ হচ্ছে না। তাহলে তুমি শর্ত লিখবা কি? প্রথম শর্ত হয় বল জিরো না হলে সরণ জিরো, হয় বল জিরো না হলে সরণ জিরো, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত, তাহলে এফ আর এস এর জিরোর ব্যাপার বলে নিছি। কারণ বাড়তি আর কে জিরো হতে পারে, cos থিটা জিরো হতে পারে। তাহলে cos থিটা জিরো করার উপায় কি? যে cos 90 ডিগ্রিতে জিরো, অর্থাৎ থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে cos থিটা ইকুয়াল টু 0 এবং আমাদের cos থিটা একবার ডাইরেক্টলি w ইকুয়াল টু 0। মানে এই থিটাটা অবশ্যই কি? বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে না সরে যদি লম্ব দিকে সরে তাহলে ওই বল দ্বারা কোনো কৃত কাজ হবে না। যেমন এই ধরনের প্রশ্ন আসে যে একটা টেবিলের উপরে একটা বস্তু এখান থেকে তুমি এখানে সরাবা, তো অভিকর্ষ বল দ্বারা কতটুকু কাজ হয়েছে, অভিকর্ষ বল দ্বারা কতটুকু কাজ হয়েছে। তুমি সরাচ্ছ অনুভূমিক তলে, মানে হরাইজন্টাল সারফেসে, তোমার এখন আর আমাদের অভিকর্ষ বল কাজ করে তো খাড়া লম্ব বলে, অর্থাৎ ভার্টিক্যাল লাইনের। তো সেদিকে তাহলে এই দিকে যদি অভিকর্ষ বল হয় আর এইদিকে যদি সরণ হয় তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এজন্য বলা হয় যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ শূন্য। কিন্তু ওইটাকে সরাইতে তো তুমি হাত দিয়ে তো ঠেলা দিছো, তোমার বল তো ওইদিকে, তোমার বলের সাপেক্ষে কাজ জিরো হয় না, অভিকর্ষ বলের সাপেক্ষে জিরো হয়েছে। তাহলে শর্ত কি কি? হয় বল জিরো হবে, না হলে সরণ জিরো হবে, না হলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এই হচ্ছে হিসাব। যেই বলের সাপেক্ষে কাজের হিসাব করতেছি সেই বলের লম্ব দিকে সরণ হলে কখনো কাজ হবে না। অন্য কোনো বল দ্বারা কাজ হইতে পারে কিন্তু ওই বল দ্বারা কাজ হবে না থিটা 90 ডিগ্রি হলে। তাহলে এই শর্ত মানে মোট কথা এইটাকে 1 নাম্বার শর্ত, এটাকে 2 নাম্বার শর্ত, এটাকে 3 নাম্বার শর্ত, তিনটা শর্ত হিসেবে দিয়ে দিবা, তাইলে হবে। হয় বল জিরো, না হলে সরণ জিরো, না হলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এই কাজ শূন্য হবে, কাজ শূন্য হওয়ার শর্ত। এখন আমি বাংলা কথা লিখলাম না, বাংলা কথা তোমাদের মতো তোমরা বুঝিয়ে নিবা, ঠিক আছে? আমি এবার উদ্দীপকে যাই, পরের প্রশ্নে যাই। একটু পানি খেয়ে নেই, গলা শুকিয়ে যাচ্ছে। তুমি একটু প্রশ্নটা দেখো, নিজেরা একটু চিন্তা ভাবনা করো যাদের বুঝতে সমস্যা হয়। আচ্ছা, উদ্দীপকটা নিয়ে একটু বলি আর বোর্ডের মধ্যে আমি আঁকতে থাকি। গ নাম্বারে আমাদের বলছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ, যে দুইজন সাঁতারু সাঁতার কাটতেছে নদীর মধ্যে, প্রথম সাঁতারুর লব্ধি বেগের কথা বলছে। আর ঘ নাম্বারে বলছে কোন সাঁতারু আগে নদী পার হইতে পারবেন, কে আগে নদী পার হইতে পারবেন। আচ্ছা দেখি কে নদী পার হইতে পারে। তাহলে আমি ছবি আঁকি। নদী, নদীতে দৈর্ঘ্য বরাবর স্রোত থাকে, তাহলে স্রোত যদি এইদিকে ধরি তাহলে তার উল্টা হচ্ছে প্রতিকূল, আমি ধরলাম যে এইদিকে হচ্ছে স্রোত, এই হচ্ছে স্রোতের দিক, স্রোত। ওকে, এখন আমাকে বলছে কি নদীর প্রস্থটা দেয়া আছে 1 কিলোমিটার, নদীর প্রস্থ দেয়া আছে 1 কিলোমিটার, এটা হচ্ছে 1 কিলোমিটার। দুইজন সাঁতারু, একজন হচ্ছে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, দেখো উদ্দীপকটা একটু চেক করে নাও একবার। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে, দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার, অর্থাৎ দুইজনেরই বেগ সেম, কিন্তু একজন স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি আর আরেকজন আড়াআড়ি মানে বলতে বোঝাচ্ছে যে সোজা, একবার নদীর প্রস্থ বরাবর সোজা, তারপরে দৈর্ঘ্যের সাথে লম্ব বা স্রোতের দিকের সাথে লম্ব বা প্রতিকূলের সাথেও যদি বলি লম্ব। আর বাড়তি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তো স্রোতের বেগটা আমি লিখে নিই যে এখানে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, কোন দিকে? নদীর দৈর্ঘ্য বরাবর। তাহলে উল্টা দিক হচ্ছে আমার তাহলে প্রতিকূলের দিক, তাহলে প্রতিকূলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে, এই বরাবর 60 ডিগ্রি কোণে যাচ্ছে হচ্ছে আমাদের একজন লোক আর একজন সাঁতারু আর আরেকজন, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সাঁতারু আর এটা হচ্ছে 2 নাম্বার সাঁতারু, সে রওনা দিছে সোজা। দুইজনেরই বেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার, দুইজনেরই হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার।
বড় করে লিখে নিলে দেখবা না হয়তো। এখন আমার হিসাব করা লাগবে। প্রথমে বলছে আমাকে যে সাঁতারুর লব্ধি বেগ কত। প্রথম সাঁতারুর লব্ধি বেগ, তাহলে 1 নাম্বার হচ্ছে যে 6 ডিগ্রি কোণে যে রওনা দিছে প্রতিকূলের সাথে। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, এই রওনা দিছে এইদিকে আর স্রোত হচ্ছে এইদিকে। তাহলে লব্ধি বেগ কেন বলছে, তার মানে একাধিক বেগ থাকলে তো দুইটা ভেক্টর রাশির যোগফল, বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে একাধিক ভেক্টর রাশির লব্ধির ব্যাপার স্যাপার আসবে। তাহলে আমরা সবচেয়ে কমন যে সূত্রটা ইউজ করি সামান্তরিক সূত্র, যে একই বিন্দুতে যদি দুইটা ক্রিয়াশীল ভেক্টর দেখাইতে পারি পি আর কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা যদি জানা থাকে, তাহলে ওই সামান্তরিকের কর্ণ বরাবর এতটুকু দ্বারা যতটুকু বেগ আর এইটুকু দ্বারা আমি যতটুকু বেগ আঁকলাম, তাহলে চিত্র পূরণ করলে এইটাও তো একটা বেশ বড়সড় বেগ বুঝাবে। এই বেগটাকে আমি বলবো লব্ধি, কর্ণ বরাবর এটা। তাইলে সামান্তরিক সূত্রের তোমরা লব্ধির মানের ফর্মুলা মনে রাখো এইভাবে, √p² + q² + twice pq cos alpha। এই সূত্র দুনিয়া সবাই জানো, যারা পড়ছো একবার হইলো, যে দুইটা ভেক্টরের মান জানো, তাদের মধ্যবর্তী কোণ আলফা জানো, তাহলে লব্ধির মানের ফর্মুলা হচ্ছে এটা। আর আরেকটা জিনিস হচ্ছে লব্ধির দিক। সেই দিকটা হইতে পারে পি এর সাপেক্ষে লব্ধিটা কত কোণে আছে, অথবা কিউ এর সাপেক্ষে কত কোণে আছে। দিক বোঝানোর জন্য আমরা কোণ ব্যবহার করি, আর স্থানাঙ্ক অবস্থা থাকলে আই জে কে। এক্স অক্ষের পজিটিভ দিক হলে আই, নেগেটিভ হলে কে জে মাইনাস আই, ওয়াই অক্ষে কে জে মাইনাস জে, জেড অক্ষে কে মাইনাস কে। কিন্তু স্থানাঙ্ক অবস্থা না থাকলে সেক্ষেত্রে দিক বোঝানোর উপায় হচ্ছে কোণ। পি একটা জানা দিক, আগে থেকে জানি যে স্রোতের দিক আমি জানি, স্রোতের সাথে কত কোণে বা স্রোতের প্রতিকূলের সাথে কত কোণে, এটা বুঝলে হলো। কিউ আর একটা দিক, এটার সাথে কত কোণে আছে লব্ধি, এভাবে বলা যায়। তো এখানে দেখো লব্ধির দিক যদি আমি ধরি থিটা পি, যে কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে, তাহলে সেটার ফর্মুলা তোমরা মনে রাখো এইভাবে, আমি মনে রাখি এইভাবে। ফর্মুলার প্রমাণ দেখাচ্ছি না। যার সাপেক্ষে কোণ পি, পি অন্যটার এই বরাবর উপাংশ কিউ সাইন আলফা, সরি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এটা উপাংশ থেকে সহজে মনে রাখা যায়। উপাংশ যখন করবো আমরা, তখন আমি একটু লম্বাংশটা দেখাবো, তখন বুঝবো। তো তোমরা এই দুটো ফর্মুলা মনে রাখো। আমি মনে রাখি এভাবে যে পি কিউ সাইন আলফা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কিউ এর সাথে সাইন কজ আছে, পি এর সাথে কোনো সাইন কজ নাই। তো এখানে যার সাপেক্ষে কোণ, পি এর সাপেক্ষে কোণ যখন, তারপরে পি এর সাথে কোনো সাইন কজ নাই, আর কিউ এর সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এটা প্রমাণ টমান আমি কিচ্ছু দেখাচ্ছি না, জাস্ট আমি ধরে নিলাম যে তোমরা এই ফর্মুলা বা প্রমাণ পড়ছো সেই হিসেবে। কারণ পরীক্ষার আগের রাত্রে তোমরা প্রমাণ করে তারপরে তুমি সূত্র অ্যাপ্লাই করতে যাবা, এত সময় তুমি পাবা না, বা এত কম প্রিপারেশন থাকলে আসলে পরীক্ষা তোমার এমনিতেই খারাপ হবে। আর কোনো কারণ যদি কিউ এর সাপেক্ষে কোণ বের করতে চাও থিটা কিউ, তাহলে tan ইনভার্স, যে লব্ধির দিক অন্যটার সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সে ফাঁকা, অন্যটার সাইন আলফা প্লাস অন্যটার কজ আলফা। আচ্ছা, তাহলে এখন দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল না দেখাইলে তো এই সামান্তরিক আঁকা যায় না, বা মানে লব্ধি পাওয়া যায় না। সামান্তরিক সূত্র যদি ইউজ করতে চাই, তাহলে স্রোত তো এইদিকে, তা এতটুকুকে যদি 6 বুঝাই, তাহলে তার থেকে অর্ধেক সমান বেগ যদি আমি এই বরাবর আঁকি, এই বিন্দু থেকে, এটা বুঝাবে তাহলে 3 কিলোমিটার/আওয়ার, মানে নদীর স্রোতের বেগ। তাহলে দেখো একটা সামান্তরিক কিন্তু পূর্ণ হয়ে যায়। এই ছোট্ট একটা সামান্তরিক হয় যে এতটুকু হচ্ছে আমাদের 6, এতটুকু হচ্ছে 3, তাহলে এই সামান্তরিক পূর্ণ করলে এই বরাবর যে কর্ণটা পাবো, তো এটাই হবে লব্ধি। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এখন খেয়াল করো, জানা লাগে কি কি, পি এর মান জানা লাগে। তাহলে একটা জানি আমি 3, অন্যটা জানি কত 6। মধ্যবর্তী কোণ জানা লাগে, মধ্যবর্তী কোণ কিন্তু সরাসরি দেয়া নাই, মধ্যবর্তী কোণ সরাসরি দেয়া নাই, এই পাশে দেয়া আছে 60 ডিগ্রি, কারণ প্রতিকূল ওই দিক যদি স্রোত হয়, তাহলে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি আমাকে উদ্দীপকে বলছে, প্রতিকূলের সাথে। তাহলে ওই পাশটা কত হবে, টোটালটা যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই পাশে থাকবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখন দেখো, একটা 3 একটা 6, মাঝখানের কোণ 120, তাহলে এই দুইটা মিলে লব্ধিটা কত হবে, সেই লব্ধির মানটা আমি বের করে নিতে পারবো। তাহলে এখানে আমি লিখবো সৃজনশীলের গ নাম্বারের জন্য যে প্রথম সাঁতারুর লব্ধি বেগ, প্রথম সাঁতারুর লব্ধি বেগ। নরমালি ওখানে পি কিউ ধরছি, এখানে হয়তো তুমি দেখবে যে বইয়ের মধ্যে ডাব্লিউ ইউ ভি এরকম ধরে।
অর্থাৎ স্রোতকে ইউ ধরে, এটাকে ভি ধরে, আর লব্ধিকে ডাব্লিউ ধরে আর কি, এরকম। তো যাই হোক একটা ধরলে হয়েছে, বা আমি পি কিউ দিয়ে ধরি, তাহলে এটার ক্ষেত্রে ধরলাম R1, R1 তাহলে কত, 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু কজ 120 ডিগ্রি। এই যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, যে দুইটা ভেক্টরের মান যা লাগবে তাদের স্কয়ার, তাহলে এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো, ওইটা একটা 3 আর একটা 6, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বুঝতে পারছি কি হবে, এইদিকে 60 হলো, ওই পাশে 120। তো এটা ক্যালকুলেশন করবা তোমরা, তাহলে প্রথম সাধারণ লব্ধি পেয়ে যাবা। চাইলে এখানে লিখে দিতে পারো, দেওয়া আছে স্রোতের বেগ এত, সাঁতারুর বেগ এত। অবশ্যই চিত্র আঁকা লাগবে, চিত্র আঁকলে তোমার লেখা অর্ধেক নাই। পরীক্ষার হলে চিত্রটা যদি ঠিকঠাক আঁকতে পারো, লেখা অর্ধেক নাই। একটা নদী আঁকবা, তো একটা 60 ডিগ্রি কোণে এটা এদিকে, আর এই স্রোত একই বিন্দুতে যখন দেখাবা, তার মানে এই যে লব্ধি আঁকা হয়ে গেছে। এই যে আমি যতটুকু আঁকছি এতটুকু যদি আঁকতে পারো তাহলে তো খুবই ভালো, এর চেয়ে বেশি দরকারও নেই। তো এই গেল প্রথম সাঁতারের লব্ধি বেগ। দেখো উদ্দীপকের সাথে মিলাই দেখো। প্রথম সাঁতারের লব্ধি বেগ তাহলে 6 কিলোমিটার 60 ডিগ্রি কোণে। হ্যাঁ, আর কে আগে অপর পারে পৌঁছাতে পারবে সেটা আমরা এখন সলভ করব। তো এই ফর্মুলাগুলো একটু মুছে দেই, এগুলো লাগবে, যদিও এগুলো লাগে আমাদের বারবারই লব্ধির অঙ্ক করতে গেলে। তবে এখানে বাড়তি যেটা হচ্ছে লম্বাংশ উপাদ্য নামক একটা উপাদ্য যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে খুব ইজি হয় আমাদের জন্য। খেয়াল করে দেখো, পি কিউ, এই হচ্ছে আমাদের আর, মধ্যবর্তী কোণ আলফা, আর এই কোণটা হচ্ছে থিটা। যে পি এর সাথে লব্ধির দিক বুঝানো, তাহলে আর এবং থিটা, আর এর মান এবং থিটা তোমরা আগে বের করছি, আমরা আর এবং থিটা আগে বের করছি। থিটা বলতে থিটা পি আর কি, যেহেতু পি এর সাপেক্ষে। তারপর তো পিটা দিলাম না, ধরলাম। আর বাড়তি একটা আমরা যে উপাংশের ব্যাপারটা বলছি, যে পরস্পর লম্ব দুইটিকে উপাংশ, একটা হয় আর কস থিটা, আরেকটা হচ্ছে আর সাইন থিটা। তার মানে আর কস থিটা আর সাইন, পরস্পর লম্ব দুইটা উপাংশ, দুইটা মিলে তৈরি হয় এই আর। অর্থাৎ যোগের উল্টা কাজ, যোগ করলে যেমন যে পি আর কিউ যোগ করে আর পাচ্ছ, আর কে যদি আবার ভাঙো তাহলে এরকম পরস্পর লম্ব দুইটা ভাঙার, মানে লম্ব দুইটা উপাংশে ভেঙে নেওয়ার যে সূত্রটা, ওইটা হচ্ছে আমরা ব্যবহার করি, যে পরস্পর লম্ব দুইটিকে উপাংশ বের করি, এমন দুইটা উপাংশ যে দুইটাকে যোগ করলে অবশ্যই আর পাওয়া যাবে। এই তো এই উপাংশগুলোকে যদি আমরা বলি লম্বাংশ, তো লম্বাংশ ব্যবহার করেও লব্ধির হিসাব নিকাশ করা যায়, সেই যে উপপাদ্য বা থিওরেমের সাহায্যে আমরা করি, ওটার নাম হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এটা হয়তো ফিজিক্স বই হয়তো লম্বাংশ উপপাদ্যের প্রমাণটা নাই, তো এটা ম্যাথ সেকেন্ড পেপারে বলবিদ্যার ওখানে আছে, তো ওইটা এখানে অ্যাপ্লাই করলে আমাদের জন্য ইজি হয়। তো এই জন্য তোমরা সামান্তরিক সূত্রের পাশাপাশি লম্বাংশ উপপাদ্যটাও শিখে রাখবা, যাতে করে নদী নৌকার অঙ্ক বা এই যে নৌকা সাঁতর বা স্রোতের অঙ্কে ইজিলি করতে পারবা। তাহলে এখন দেখো, যে মনে করো লম্বাংশ উপপাদ্য তুমি জানো না, তুমি যদি শুধু সামান্তরিক সূত্র দিয়ে করতে যাও, তাহলে তোমার এখন কি হবে, যে অপর পারে যেতে সময়, অপর পারে যেতে সময় কি, যে এই ক্ষেত্রে প্রথম সাঁতারুর লব্ধি বেগ পেয়ে গেছে, প্রথম সাঁতারুর লব্ধি বেগ পেয়ে গেছে। প্রথম সাঁতারুর লব্ধি বেগটা কোন দিকে, এখন লব্ধি বেগের মান পাইছো, কিন্তু লব্ধি বেগটা কোন দিকে, চিত্র দেখে তো মনে হচ্ছে বোধহয় সোজা, কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাবে কোন দিক, বোঝা যাবে এই যে কোনটা, এটা বের করলে। তার মানে তোমাকে এই তুমি জানো 3, জানো এই জানো 6, লব্ধিটা এদিকে কোন একটা দিকে গেছে, এই কোনটা যদি বের করে নাও, এই থিটা পাইলা। থিটা পাওয়ার পর তোমার কি করতে হবে দেখো, তোমার দূরত্ব দেয়া আছে এই দিকে, তোমাকে বের করতে বলছে সময়, তাহলে তুমি বেগের সংজ্ঞা জানো হচ্ছে দূরত্ব বাই সময়, মানে ভি ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময়, একক সময় দূরত্ব, একক সময় অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে বেগ বা দ্রুতি বল। তাহলে এখান থেকে সময় বের করতে গেলে টি সমান আসবে তাহলে কি, এস বাই ভি, মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ, এটা ব্যবহার করবা। তাহলে খেয়াল করো, দূরত্ব দেয়া আছে 1 কিলোমিটার, কিন্তু এই যে 6 মানে লব্ধি বেগ যেটা আমরা পাবো এখান থেকে হিসেব করে, সেইটা যে ওই 1 কিলোমিটার মানে নদীর প্রস্থ বরাবরই যে বেগটা থাকবে, তার কোনো কি গ্যারান্টি দিতে পারো? ওটা তো থিটা বের না করা পর্যন্ত বোঝা যাবে না। তবে থিটা বের করবা, করার পরে তোমাকে আরেকটা কাজ করতে হবে, যে ওইটারই নদীর প্রস্থ বরাবর কতটুকু উপাংশ, সেই উপাংশ দিয়ে তুমি এটা করতে হবে।
তার মানে 2 বা 3 স্টেপে গিয়ে করা লাগবে। তো এটা আমি দেখাচ্ছি, কিন্তু তার চেয়ে বেশি ইজি হচ্ছে তুমি যদি লম্বাংশ পদ্ধতিটা ব্যবহার করো। তো আমি এখন লম্বাংশ পদ্ধতিটা মানে বলে নিয়ে তারপর এটা সলভ করতেছি, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ইজি হবে। তারপরে আমি ওই লব্ধির ওই হিসাবটা দেখাবো যে সামুদ্রিক সূত্র দিয়ে যদি করতে যাই তাহলে আমাদের কি ঝামেলা হবে। তো এই জন্য তোমরা সামুদ্রিক সূত্র এখানে ইউজ না করে অপর পারে যাওয়ার সময় বা এই লব্ধি বেগ নিয়ে যখন কাজ করবো তখন লম্বাংশ পদ্ধতি ব্যবহার করবো, আমি দেখাবো। আর এটার উপর আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটা যারা দেখছো তোমাদের এই নদী নৌকার অঙ্কের সমস্যা হওয়ার কথা না। লম্বাংশ পদ্ধতিটা বলছে এরকম যে যে কোনো ভেক্টরের তো দুইটি উপাংশে ভাগ করা যায়। এটা আর না হয়ে যদি এস নামক কোনো ভেক্টর হইতো তাহলে এস নামক একটা ভেক্টর, এটা এই দিকে তাহলে এস কস থিটা, তার লম্ব দিকে এস সাইন থিটা। মাথায় রাখবে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এস। যার সাথে কোণ সেই বরাবর হচ্ছে কজ উপাংশ, তার লম্ব দিকে হচ্ছে সাইন উপাংশ, পরস্পর লম্ব উপাংশ। লব্ধির সাথে এই যে থিটাটা 90 ডিগ্রি কিনা ওটা কোনো ফ্যাক্ট না, কিন্তু যেই দুইটা অংশ নিচ্ছি সেই অংশ দুইটা পরস্পর লম্ব। তাহলে পি নামক ভেক্টরের আমি চাইলে দুইটা লম্বাংশ বের করতে পারি যে কোনো দিকে, আর এরও চাইলে দুইটা করে লম্বাংশ বের করতে পারি যে কোনো দিকে, কিউরও চাইলে বের করতে পারি। কিন্তু তিনজনের ক্ষেত্রে আলাদা আলাদা দিক না নিয়ে তিনজনের জন্য একটা কমন দিক নিব, যে কোন একটা নির্দিষ্ট দিকে প্রত্যেকেরই উপাংশের হিসাব নিকাশ করব। তাহলে কোন একটা নির্দিষ্ট দিকে যেন ধরে নেওয়া হয়েছে যে কোনো একটা ভেক্টর পি, ধরলাম যে এই ওএক্স, এটাকে আমরা তাহলে ওএক্স বরাবর উপাংশ নিয়ে তো ওএক্স বরাবর উপাংশ কি? থিটা কোন উপাংশ আর cos থিটা, তার লম্ব দিক হচ্ছে r sin থিটা। তাহলে ফার্স্ট আমি দেখব আর এর বের করব কিন্তু ওএক্স বরাবর, আর এর সাথে ওএক্স এর কোণ কত? থিটা। তাহলে আমার বের করা লাগবে r cos থিটা। তাহলে আমি এই দিকে পাবো হচ্ছে r cos থিটা, অর্থাৎ r যদি এই দিকে হয়, এটা যদি থিটা হয়, এই দিকে পাবো r cos থিটা, তার লম্ব দিকে পাবো r, অর্থাৎ এই দিকে যদি দেখাই তাহলে সেটা পাবো হচ্ছে r sin থিটা। তাহলে দুইটা লিখি আমি, একটা r cos থিটা আর একটা r sin থিটা। r sin থিটা হচ্ছে তার লম্ব দিকে, এটা আমি নাম দিলাম হচ্ছে OY। তাহলে OY বরাবর লেখার দরকার নেই, ডট ডট দিয়ে। তাহলে OX বরাবর উপাংশ নিয়ে r cos থিটা, আর OY তার লম্ব দিকের উপাংশ যদি নিই তাহলে সেটাকে বলবো r sin থিটা। আর এর যেহেতু নিতে পারছি P আর Q এরও নিব। P এর ক্ষেত্রে সুবিধা হয়ে গেছে যে P আর OX টা একই দিকে পড়ে গেছে, তাহলে মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি। তার মানে এই কোণটা যদি থিটা না হয়, যদি একই হয়ে যায় অর্থাৎ 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো ইজি, P cos 0 ডিগ্রি। আর P cos 0 তাহলে তার লম্ব দিকে তাহলে কি? খেয়াল করে দেখো, এখানে অনেকে ভুল করে, যেটা থিটা এখানে যদি r cos থিটা বলো, ওখানে ওই একই থিটা ইউজ করবা। তুমি যখন ওইটা বলতেছো তখন 90 ডিগ্রি ভুলে আবার কেউ অনেক বলছে এইদিকে যেহেতু 0 ডিগ্রি তাহলে এই দিকের উপাংশ তাহলে কত? P cos 90 ডিগ্রি হবে। P cos 90 ডিগ্রি, P cos 90 ডিগ্রি মানে P sin 90 ডিগ্রি অনেকে বসাই ফেলে, P sin 0 ডিগ্রি হবে। অনেকে P cos মানে P sin 90 ডিগ্রি বসায় দেয়, কারণ তোমার অ্যাঙ্গেল দুইটা সেম, তুমি ওই দিকে বের করতেছো, তাহলে ওই দিকেরটা হবে cos উপাংশ এবং তার লম্ব দিকেরটা হবে sin উপাংশ, ওই একই কোণের জন্য। তাহলে P cos 0 এর জন্য এইদিকে পাবো, আর P sin 0 বলি তাহলে তার লম্ব দিকের উপাংশটা পাবো। আর লাস্ট হচ্ছে Q এর জন্য, Q এর জন্য সহজ হবে, Q এর সাথে P এর কোণ হচ্ছে টোটাল কোণ আলফাটা, P আর Q এর মধ্যবর্তী কোণ। তাহলে OX বরাবর বা P বরাবর Q এর উপাংশ পাবো হচ্ছে Q cos আলফা, আর তার লম্ব দিকে OI বরাবর হচ্ছে পাবো Q sin আলফা। এই যে লম্বাংশ উপাদ্য হয়ে গেল, জাস্ট এখন মাঝখানে সমান চিহ্ন বা প্লাস চিহ্ন বসাই দিলে হয়ে যাবে। যারা এই উপাদ্যটা আগে করো নাই তোমরা একটু তাহলে তোমাদের জন্য ইজি হবে যদি এইভাবে মনে রাখো যে P বরাবর তাহলে r এর উপাংশ নিছি r cos থিটা, P বরাবর P এর উপাংশ পাইলাম P cos 0, P বরাবর বা x বরাবর Q এর উপাংশ পাইলাম Q cos। কোন একটা নির্দিষ্ট দিকে প্রত্যেকের উপাংশ নিলাম, কিন্তু কথা হইলো P আর Q এর লব্ধিকে r, তাহলে P আর Q এর উপাংশকে যোগ করলে অবশ্যই লব্ধির উপাংশের সমান হবে। কোন একটা নির্দিষ্ট দিকে P আর Q এর লব্ধি যদি r হয়ে থাকে, তাহলে ওই বরাবর P এর যে উপাংশ, ওই বরাবর Q এর যে উপাংশ, এই দুটাকে যোগ করলে অবশ্যই লব্ধির উপাংশের সমান হবে। এটাই লম্বাংশ উপাদ্য। তাহলে OX বরাবর P আর Q এর উপাংশ যোগ করলে r এর উপাংশের সমান হবে। খেয়াল করে দেখো, এই Q এর ছায়া কতটুকু পড়ছে? এতটুকু পড়ছে, আর P তো এতটুকুই আছে। তাহলে Q এর এতটুকু নিয়ে তুমি যদি এখানে বসায় দাও, এই যে এতটুকু নিয়ে যদি এখানে বসায় দাও, দেখবা যে এই যে r এর ছায়াটা পেয়ে যাচ্ছে।
অভিক্ষেপটা। তো এটা চোখের দেখাতেই বোঝা যায় যে এই দুটাকে যোগ করলে এটা হবে, কারণ আমরা তো ছায়াই বের করছি অ্যাকচুয়ালি অভিক্ষেপ। একইভাবে তার লম্ব দিকের উপাংশের জন্য ঠিক হবে যে এই বরাবর তাহলে পি এর উপাংশ কিউ এর উপাংশ এই যে এতটুকু এইদিকে খেয়াল করে দেখো, এটার এই বরাবর কোনো ছায়া পড়বে না। তো এই রেখা বরাবর এই দিক থেকে যদি লাইট ফেলি ছায়া পড়বে, কিউ এর পি এর কোনো ছায়া পড়বে না, শুধু কিউ এর ছায়া পড়বে এতটুকু। তো এই জন্য কিউ সাইন আলফা থাকবে, আর এই সাইন জিরো পি সাইন জিরো এটা জিরো হয়ে যায়। তার মানে সামান্তরিক সূত্রের যে চিত্র, এরকম চিত্রে যদি আমরা লম্বাংশ উপাদ্য ব্যবহার করা শিখতে পারি তাহলে নদী নৌকার অঙ্ক করে ফেলতে পারবো। যদিও ওই বলবিদ্যার বইয়ে প্রমাণ দিছে, দেখবা যে পি বরাবর না দিয়ে অন্য একটা বাড়তি দিকে বের করছে, তখন আরেকটু ক্যালকুলেশন, এখানে জিরো না হয় তখন বাড়তি একটা কোণ থাকতেছে আলফা বিটা গামা। তো অত কঠিন করে আমাদের তো মানে ওরকম করে আলাদাভাবে কোণ নেওয়া দরকার না, আমাদের কোন একটা নির্দিষ্ট আমরা নিব কি স্রোতের দিক বরাবর উপাংশ আর স্রোতের লম্ব দিকের উপাংশ, এই দুইটাই তো লাগবে আমার। তাই জন্য স্রোত 3 কিলোমিটার, তো যে পি পি যেমন ও এক্স এর দিকে পড়ে গেছে, আমাদের এই 3 কিলোমিটার যে 3 কিলোমিটার পার আওয়ার যে স্রোতের বেগ, এটাও কিন্তু একই দিকে পড়ে গেছে। তাহলে এটা একটু মনে রাখবা কষ্ট করে, এটা যদি মনে রাখতে পারো তাহলেই হবে। তাহলে কি বুঝলাম একটু মুছি বা আলাদাভাবে দেখাই। যে এরকম একটা কোন একটা জাস্ট বেগ, আর এই বরাবর হচ্ছে আমাদের স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে যদি এইভাবে বলে যে আর কস থিটা, আমাদের এখানে হচ্ছে এই লব্ধি বেগ যেটা পেয়েছে R1, তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে আমরা লিখব, নতুন নোটেশন না, আগের নোটেশনটা ইউজ করব। তোমরা যারা এই লম্বাংশ উপাদ্য আগে কখনো পড়ো নাই, তোমরা এই বলবিদ্যার ওই বই থেকে পারলে একটু দেখে নিবা, ওখানে ওই একটু ভিন্ন কোণের জন্য প্রমাণটা আছে, ওটা ওখানে কাজে লাগবে, এটা মুছে দিতে লাগবে না, এখানেই দেখাই দিই একবার। তো এই জিনিসটার সিগনিফিকেন্স কি, তোমার মানে নরমাল কমন সেন্স নিয়ে তুমি যখন একবার সহজ, মনে করো তুমি অত জটিল জিনিস বোঝো না, তুমি সহজ করে এটাকে কিভাবে অ্যাপ্লাই করবা, এটা যদি বুঝতে পারো পরীক্ষার হলে মানে কোনো ভুল হবে না। স্রোতের কারণে নৌকা ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে, আর নৌকার নিজের বেগ আছে, ওইটার কারণে এইদিকে যাওয়ার মানে হয়তো একটা টেন্ডেন্সি থাকবে। তো কতটুকু টেন্ডেন্সি থাকবে বা কতটুকু অংশ থাকবে সেই হিসাবটা এই দুইটার যোগফল হচ্ছে লব্ধির হিসাব। এই জন্য লব্ধি বেগের দৈর্ঘ্য বরাবর উপাংশ সেটা হচ্ছে আর কস থিটা, লব্ধি বেগের প্রস্থ বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থিটা। তা আমাদের প্রশ্নের মধ্যে কি R1 দেয়া ছিল, R1 বের করে নেওয়া লাগতেছে, সাথে সাথে এই মধ্যবর্তী কোণ এই থিটাটাও বের করে নেবে। এই আর থিটা যদি বের করে নেই তাহলে আর কস থিটা পাবো, তাহলে আমি তখন দৈর্ঘ্য বরাবর লব্ধি বেগের হিসাব নিকাশের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আর থিটা প্রশ্নে দেয়া থাকতে হবে, প্রশ্নে কোনটায় দেয়া ছিল না, প্রশ্নে বরং দেয়া আছে পি কিউ, অর্থাৎ এই স্রোতের বেগ নৌকার বেগ আর মধ্যবর্তী কোণ ওগুলা দেয়া আছে। তাহলে আমি এই বাম পক্ষ ইউজ না করে আমরা এই জন্য ডান পক্ষ ইউজ করি। নদীর দৈর্ঘ্য বরাবর যদি কোনো হিসাব দেয়, এখানে cos 0 মান 0 আর sin 0 তো টোটাল cos 0 মান 1 আর কি, এই জন্য দেখো r cos থিটা হয় p প্লাস q cos আলফা, আর r sin থিটা হয় শুধু q sin আলফা। তাই জন্য আমরা যখন অঙ্ক করি যে এই বরাবর স্রোত u, বইয়ের মধ্যে দেখবা যে uv দিছে, তাহলে uv দিয়ে যখন সামনে পাবা ঘাবড়ানোর কিছু নাই, ওই একই জিনিসই p q d, আর আরেকটা হচ্ছে আমাদের v, আর লব্ধি কোণ একটা দিকে থাকলো w, এই কোণটা হচ্ছে থিটা, টোটাল কোণটা হচ্ছে আলফা। তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর আমাকে যদি বলে লব্ধি বেগের অংশ কতটুকু, সেটা হচ্ছে u প্লাস v cos আলফা। স্রোতের বেগ পুরাটা, কারণ স্রোত ওই দিকেই, আর নৌকার বেগের কি cos উপাংশ, এটা হচ্ছে কি নদীর দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ w cos থিটা। আর নদীর প্রস্থ বরাবর যে কোনো হিসাবের ক্ষেত্রে তাহলে কি লাগবে w sin থিটা বা r sin থিটা। তো সেক্ষেত্রে কি নদীর দৈর্ঘ্য বরাবর স্রোত, তাহলে তার লম্ব দিকের উপাংশ cos 90 0, যার কারণে নদীর প্রস্থ বরাবর কিন্তু এই যে এইখানে cos 90 বলো বা sin 0 বলো, যে বলো, নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের কোনো প্রভাব থাকে না, স্রোতের কারণে নদীর প্রস্থ বরাবর কোনো প্রভাব থাকে না।
কারণ স্রোত আর এই দিক পরস্পর লম্ব, এই জন্য এই দিকে কোনো প্রভাব পাওয়া যায় না। শুধু নৌকার বেগের অংশ দেখো কিউ সাইন আলফা পাওয়া যায়, এই জন্য এটা শুধু আমরা লিখি ভি সাইন আলফা। তো কোন কোন জায়গায় দেখবা যে ওই নৌকার বেগকে ইউ ধরছে, এই জন্য এখানে ইউ সাইন আলফা, তারপরে এটাকে ধরছে ভি, এই জন্য এই ভি প্লাস ইউ সাইন আলফা, ওভাবে লেখা থাকে ইউ ভি ধরার উপরে। তা আমরা মনে রাখবো এভাবে, নদীর দৈর্ঘ্য বরাবর লব্ধি বেগ হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগের কজ আলফা, আর প্রস্থ বরাবর বেগ হচ্ছে শুধুমাত্র নৌকার বেগের সাইন আলফা, শুধুমাত্র নৌকার বেগের সাইন আলফা। তাহলে আমাদের একটু আগে আমরা যে এই প্রস্থ ব্যবহার করে সময়টা বের করলাম, সময় হচ্ছে দূরত্ব বাই বেগ। দূরত্ব আমাদের কত 1 কিলোমিটার, আর বেগ কি, আচ্ছা আপাতত দূরত্বকে লিখলাম ডিস্টেন্স ডি, আর প্রস্থ বরাবর যেহেতু এই দূরত্ব, বেগও তো লাগবে প্রস্থ বরাবর, তাও যেই কারণে লব্ধি বেগের প্রস্থ বরাবর উপাংশ আর সাইন থিটা লাগবে, r1 সাইন থিটা। আর একই এটা হচ্ছে তাহলে প্রথম জনের সময়। একইভাবে যদি দ্বিতীয় জনের সময় হিসাব করি তাহলে d ডিভাইড বাই r2 সাইন থিটা। কিন্তু কথা হচ্ছে সেকেন্ড যে সাঁতারু তার তো লব্ধিটা আমি বের করি নাই, তা আমরা করি কি এই r সাইন থিটা না লিখে আমরা লিখি হচ্ছে কি q সাইন আলফা, অর্থাৎ নৌকার বেগের সাইন আলফা, নৌকার বেগের সাইন আলফা। নৌকার বেগ আমরা কি ধরছি ভি, ভি সাইন আলফা। t2 ইকুয়াল টু তাহলে ভি সাইন আলফা, কারণ দুইটারই ভি আমাদের কত 6 কিলোমিটার পার আওয়ার। এটাকে আলফা 1 দেই, এটাকে আলফা 2 দেই, কারণ একজন রওনা দিছিল 60 ডিগ্রি না 120 ডিগ্রি কোণে, একজন হচ্ছে 120 ডিগ্রি কোণে, কারণ স্রোতের সাথে কত কোণ 120 ডিগ্রি। আমার তো লাগতেছে এই কোণটা আলফা, আলফা এই পাশে, এই পাশের কোণ দিয়ে তো কোনো কাজ আসবে না, আমার লাগবে এই পাশের কোণ। তাহলে প্রথম জনের জন্য হবে কি, তাহলে প্রথম আমি তাহলে ঘ নাম্বারটা এবার সুন্দর করে সাজাই করি। থিওরি শিখছি, পরীক্ষার হলে লেখা লাগবে কতটুকু দেখো তাহলে, পরীক্ষার হলে কতটুকু লেখা, এতক্ষণ তো হাবিজাবি বলছি, পরীক্ষার হলে কতটুকু লেখা লাগবে এবার ঘ নাম্বার। পরীক্ষার হলে খুব কম লেখা লাগবে, বুঝে নিছো যে অপর পারে যাওয়ার সময়, অপর পারে যাওয়ার সময়, অপর পারে যাওয়ার সময় টি, এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব ডিভাইড বাই প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ, লব্ধির উপাংশ, এটা হচ্ছে হিসাব। তা আমরা লম্বাংশ উপাদ্য অনুযায়ী আমরা এই ফাঁকিবাজিটা করি যে এটা হচ্ছে আমাদের ভি সাইন আলফা। তাহলে আমি লিখবো যে প্রথম সাঁতারুর অপর পারে যেতে সময়, অপর পারে যেতে সময় t1, দূরত্ব আমাদের কত 1 কিলোমিটার, তো আমি লিখবো 1 কিলোমিটার, আর হচ্ছে যে না কিলোমিটার একবারে হচ্ছে সময় যেহেতু একবারে আওয়ার আকারে লিখে, উপরে কিলোমিটার আর নিচে কিলোমিটার পার আওয়ার, বেগ যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে তার মানে কিলোমিটার কিলোমিটার কাটাকাটি গিয়ে আওয়ারটা ইউনিটে থাকবে, তাহলে 1। আর আমাদের কি লাগবে নৌকার বেগের সাইন আলফা, আমরা দেখছি যে r সাইন থিটা থাকে শুধুমাত্র কি q সাইন আলফা, অথবা যদি w ইকুয়াল টু লিখি যে w সাইন থিটা, সেটা হচ্ছে নৌকার বেগের সাইন আলফা। মোট কথা নৌকার বেগের সাইন আলফা, নৌকার বেগ আমাদের কত 6 সাইন আলফা কত ডিগ্রি, প্রতিকূলের সাথে 60 কিন্তু স্রোতের সাথে কত 120, অবশ্যই 120 বসাইতে হবে, কেউ ভুলে আবার এই ঘন্টা বাংলায় লিখি তাহলে সুবিধা হবে, তাহলে এইটা আলাদা করা যাচ্ছে না। প্রথম সাঁতারে অপর পারে যেতে সময় t1 হচ্ছে দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার আর হচ্ছে 6 সাইন 120 ডিগ্রি, জি নৌকার বেগের সাইন আলফা। দ্বিতীয় সাঁতারুর সময়, এটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে যা আসে। একইভাবে দ্বিতীয় সাঁতারুর সময়, দ্বিতীয় সাঁতারুর জন্য অপর পারে যেতে সময় এটা ধরলাম t2, একইভাবে প্রস্থ 1 কিলোমিটার আর এর হচ্ছে 6, কিন্তু তার তো স্রোতের সাথে কোন সে আড়াআড়ি ভাবে রওনা দিছে, আমাদের উদ্দীপকে বলছিল যে আড়াআড়ি ভাবে রওনা দিছে, তো তার তো 90 ডিগ্রি, তাহলে তুমি লিখবা, তাহলে তুমি লিখবা নৌকার বেগ কত 6 এরো 6 সাইন 90 ডিগ্রি, এত ঘন্টা। তোমার এখানে বের করবে এই দুটো आंसर। তাহলে দেখো বুঝে নিশ্চয় এতক্ষণ ধরে বকবক করে আমি বলছি, কিন্তু তোমার পরীক্ষার হলে লেখা লাগতেছে কতটুকু, এতটুকু, যদি তুমি চিত্রটা ঠিকঠাক ভাবে আঁকো।
পরীক্ষার হলে চিত্রটা সুন্দরভাবে আরেকবার আঁকার জন্য দেখো আমি পরিষ্কার করে এতটুকু আরেকবার রেখে দিচ্ছি। নদী আঁকলাম, এখান থেকে সোজা রওনা দিলে একজন 6 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেকজন প্রতিকূলের সাথে 60 ডিগ্রি করে 6 কিলোমিটার পার আওয়ার। আর ওই একই বিন্দু থেকে তুমি স্রোত দেখাবা 3 কিলোমিটার পার আওয়ার। আর তাহলে সামুদ্রিক পূর্ণ করলে এই বরাবর থাকবে লব্ধি বেগ। লব্ধি বেগ হচ্ছে তুমি R1 ধরো, W1 ধরো, যাই ধরো সেটাকে তো তুমি লিখবা R1। একটু কি জাস্ট চিত্র আঁকবা, আর কিচ্ছু না, ঠিক আছে? আর এই টোটাল কোনটা বাড়তি বের করে নিবা, এটা তাহলে 120 ডিগ্রি। একটু যদি আঁকতে পারো তাইলেই হয়ে গেল, আর কিছু সমস্যা নেই। একটু আঁকার পরে তুমি গ নাম্বার জন্য একটু লিখবা, ঘ নাম্বার জন্য 2 লাইন লিখবা, শেষ। তাহলে অপর পারে যাওয়ার সময়টা বাংলা কথা দিয়ে মনে রাখবে যে দূরত্বকে, নদীর প্রস্থকে ভাগ করতে হবে প্রস্থ বরাবর লব্ধির উপাংশ দিয়ে। কোনো কারণ যদি এই দিকের কোনো দূরত্ব বা সময় চায়, তখন তাহলে এই দিকের ওই আমরা যেটা করছি P প্লাস কিউ কজ আলফা, অর্থাৎ স্রোতের বেগ প্লাস নৌকার বেগের কজ আলফা, ওইটা ওই লম্বাংশ পদের প্রথমটা, আর কস থিটা, ওইটা ইউজ করি। তবে অপর পারে যাওয়ার সময় সবসময় এই সূত্র দিয়ে সরাসরি ব্যবহার করতে পারি। এই হলো আমাদের এটা সমাধান। তা আমি দেখি পরবর্তীতে হচ্ছে সেকেন্ড পেপারের দুইটা গুরুত্বপূর্ণ টপিক করব, বিশেষ করে যে রেডিও অ্যাক্টিভিটি বা তোমাদের এই সেমিকন্ডাক্টরের ব্রিজ রেকটিফায়ার, তারপর হচ্ছে ট্রানজিস্টর, ওগুলার তোমরা ওই ক্লাসগুলো বোধহয় পাওনি বা তোমরা করতে পারোনি অনেকে, তো সেগুলো আমি একটু নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তা আমি কালকে তো পরীক্ষা আছে, নেক্সট হয়তো সোম মঙ্গলবারের দিকে আমি আবার আপলোড দিব, অর্থাৎ সেকেন্ড পেপার পরীক্ষার আগেই দেওয়ার চেষ্টা করবো, দুইটা গুরুত্বপূর্ণ। আর ফার্স্ট পেপারে আরো একটা ক্লাস নিব, চেষ্টা করবো, দেখি কতটুকু করা যায়। ওকে, তো তোমরা ক্লাসগুলো করো, যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই অনুযায়ী। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।